আইরিন খান তিনি একজন খ্যাতিমান আন্তর্জাতিক মানবাধিকার কর্মী, আইনজীবী এবং লেখক। তিনি বিশ্বজুড়ে মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং নারীর অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। 1956 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। যুক্তরাজ্যে তিনি উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। প্রায় দীর্ঘ 21 বছর জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থায় গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। 2001 থেকে 2009 পর্যন্ত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালে তিনি মহাসচিব ছিলেন। তিনি প্রথম নারী, প্রথম এশীয় এবং প্রথম মুসলিম মহাসচিব। তার নেতৃত্বে নারীর প্রতি সহিংসতা রোধে বৈশ্বিক প্রচার অভিযান শুরু হয় এবং মানবাধিকারের পরিধি আরও বিস্তৃত হয়। 2020 সাল থেকে মানবাধিকারের মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক বিশেষ প্রতিবেদক হিসেবে কাজ করছেন। নারীরা কি না করছেন, নারীরা কোথায় কোথায় তাদের পদচারণা নেই। ঠিক তেমনি আজকে যিনি নারী, যিনি আমাদের অতিথি হয়ে এসেছেন, ফাতেমা বেগম আপা, তারও বিচরণ সর্বক্ষেত্রে। তিনি একাধারে একজন উদ্যোক্তা, একজন এনজিও কর্মী এবং নানান গুণে গুণান্বিত একজন নারী। তার সম্পর্কে বললে শেষ করা যাবে না। তার মুখ থেকেই তার জানা অজানা অনেক তথ্য আমরা জেনে যাব। আমাদের সঙ্গেই থাকতে হবে। শুধু দর্শক, দৈনিক কালের সমাজ এবং 21শে সংবাদের রোজকারের আয়োজন নারী উদ্যোক্তার সফলতার গল্পে আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। রোমানা শিকদার এবং আমার সঙ্গে আছেন সেই মহিষী নারী ফাতেমা বেগম আপা। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপা? শুকুর আলহামদুলিল্লাহ, ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপা। আপা আমি তো বলেছি আপনি একটু আপনার নাম এবং কি কি নিয়ে কাজ করছেন একটু আমার দর্শকদের বলবেন। অবশ্যই। আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বেগম, ফাউন্ডার অ্যান্ড সিইও ফাতেমাস ক্রিয়েশন, এবং পাশাপাশি আমার ছোট্ট আর একটা উদ্যোগ আছে, সেটা হচ্ছে একটা অর্গানাইজেশন, নারী কর্মসংস্থান সংঘ, ওটার আমি প্রেসিডেন্ট। সুবিধা বঞ্চিত কিছু মহিলাদের নিয়ে আমি, মহিলা এবং পুরুষ উভয় নিয়ে কাজ করছি, তবে বেশিরভাগ সংখ্যক মহিলা। চমৎকার, খুবই ভালো লাগলো শুনে। আপা একটু বলবেন আপনার জন্ম এবং বেড়ে ওঠা কোথায়? আমার জন্ম হচ্ছে বরিশালের একটা জেলা বরগুনা। বরগুনাতে আমার জন্ম, এবং আমার বেড়ে ওঠা বরগুনা, বরিশাল, নেক্সট ঢাকা। চমৎকার বলেছেন আপু। একটু বলবো যে আপনি এত কিছু নিয়ে কাজ করছেন, তো আপনার কি ছোটবেলা থেকে মনে হতো যে আমি আসলে আমার নিজের নামে স্বনামে পরিচিত হতে চাই, এরকম কি কোনো কিছু ছিল? হ্যাঁ, আমি ছোট সময় থেকে যখন স্কুলে পড়তাম, স্কুলটাই বলি, যখন স্কুলে চাঁপাইনবাবগঞ্জ, আমার বাবার চাকরির সুবাদে, আমার বাবা সরকারি জব করতেন, তার চাকরির সুবাদে আমাদের বিভিন্ন জেলায় যাওয়া হয়েছে। এবং আমাদের ছোট সময় পড়াশোনাটা চাঁপাইনবাবগঞ্জের থেকে শুরু হয়েছিল। তো ওখানেই আমি সেই ছোট সময় ক্রীড়া অঙ্গনে ভালো ভালো মানে খেলাধুলায় চ্যাম্পিয়ন হয়েছি, এবং তখনও আমি স্বপ্ন দেখতাম আমি কিছু করব ইনশাআল্লাহ। তখন কিন্তু আমি অনেক ছোট, তখনও স্বপ্ন দেখতাম কিছু করব। দেন পরবর্তীতে এখন তো সবাই আপনাকে নিজের নামেই চিনে, ফাতেমাস ক্রিয়েশন, এবং ফাতেমাপুর হচ্ছে এনজিও চালাচ্ছেন। সো অনেকেই আমি নিজেও কিন্তু ফাতেমা আপাকে চিনি। সো আমরা অনেকেই কিন্তু ফাতেমা আপাকে চিনি। তার কাজ নিয়ে আজকে কথা বলবো। আবার এবার একটু বলেন যে আমি প্রথমে একটু আপনার ফাতেমাস ক্রিয়েশনেরটায় যাই, তো সেখানে আসলে কি কি কাজ হয়? হ্যাঁ জি আপা, সুন্দর একটা প্রশ্ন করেছেন। ফাতেমাস ক্রিয়েশন মেইনলি হচ্ছে উদ্যোক্তাদের নিয়ে কাজ করে। ওখানে আমাদের উদ্যোক্তা আপুদের প্রায় 38 জন উদ্যোক্তা আপু ওখানে আমার সাথে জড়িত আছে। তারা হচ্ছে, আমরা আসলে ক্ষুদ্র উদ্যোক্তারা স্বল্প আকারে মানে যে কোনো কাজ শুরু করি, কিন্তু বড় আকারে সেটা শুরু করতে আমাদের বিশেষ করে মূলধনের একটা বিষয় থাকে, যেটা সাশ্রয়ের জন্য এবং সেই সুযোগ সুবিধাটা দেওয়ার জন্যই আমার ফাতেমাস ক্রিয়েশনের যাত্রা। এবং আমার ওখানে একটা বুটিক শপ আছে, যেখানে আমি 38 জন উদ্যোক্তাদের নিয়ে কাজ করছি। ওনাদের স্বল্প পুঁজিতে
ওনাদের নিজস্ব একটা শপের পরিচয় নিয়ে ওনারা কাজ করতে পারছে। বাহ, চমৎকার। আপা এইবার একটু বলেন যে এই ধারণাটা আপনার মাথায় কবে থেকে এলো বা কেমন করে এলো? এই ধারণাটা হচ্ছে আমি যখন 2001 সালে, আমার কাজের শুরুটা হচ্ছে 2001 সাল থেকে, আর আজকে 2026, অনেক বছর, লম্বা সময়। কিন্তু আমি কাজটা লম্বা সময় হয়তো করতে পারিনি বিভিন্ন সমস্যার কারণে, কিন্তু আমি যখন ফার্স্ট কাজটা শুরু করি তখন আমি ঘর থেকে শুরু করি। আমার ঘরে ট্রেনিং সেন্টার ছিল এবং উদ্যোক্তাদেরও, তখনও উদ্যোক্তা, তখন তো আমরা উদ্যোক্তা বলতে কি তা জানতাম না, কিন্তু কাজ করতাম। তখন আমার বেশ কিছু প্রোডাক্ট তৈরি হলো, তো আমি একটা শপে গিয়ে বললাম যে আমার প্রোডাক্টটা আমি একটু ডিসপ্লে করতে চাই, আমাকে একটু স্পেস দেন বা একটু মানে বা শোরুমটা ভাড়া দেন। ভদ্রলোক আমাকে প্রথমেই বড় একটা অ্যামাউন্ট চেয়ে বসলেন, যে ডাউন পেমেন্ট, যেটা আমাদের আসলে ক্ষুদ্র উদ্যোক্তাদের পক্ষে কিন্তু আসলে সম্ভব না অনেক বড় আকারে ডাউন পেমেন্ট দিয়ে কাজ শুরু করা। তো সেই থেকে আমার মাথার ভিতরে আছে যে আমি পারলাম না এখন, কিন্তু আমি অনেক উদ্যোক্তাদের নিয়ে আমি কাজ করব ইনশাআল্লাহ। এবং আল্লাহ আমার সেই আশাটা পূর্ণ করেছেন। হয়তো এখন অল্প কাজ করছেন আমার সাথে 38 জন, কম কেন আপা, অল্প কেন, 38 জন। এর সাথে আরো আছে, মানে এই 38 জনের পিছনে আরো অনেক জন আছে যারা জড়িত, মানে ইনডাইরেক্ট ভাবে। ওকে, তো চলছে আর কি, আল্লাহর রহমতে সবাইকে নিয়ে চলছে। খুব ভালো লাগলো যে আপা হচ্ছে যারা হচ্ছে মূলধনের অভাবে বা হচ্ছে আপনার কর্মীর অভাবে বা থাকে না সহযোদ্ধার অভাবে হয়তো বড় একটা শোরুম নিতে পারছেন না, আপা কিন্তু তাদের কষ্ট অনেকাংশে কমিয়ে দিচ্ছেন। কারণ উনি বড় একটা রুম নিয়েছেন নিশ্চয়ই আপা, বড় একটা রুমে সেখানে 38 জন উদ্যোক্তাদের মানে ভাগ করে দিয়েছেন এক একটা স্টলের মতো করে। তো সেখানে 38 জন উদ্যোক্তা তাদের নিজস্ব পণ্য রাখতে পারছেন, তাদের পরিচয় কিন্তু সেখান থেকেই হচ্ছে, তাদের পরিচিত কিন্তু ফাতেমাস ক্রিয়েশন দিয়েই হচ্ছে। সো আমার মনে হয় যে এটা উদ্যোক্তাদের জন্য একটা বড় পাওয়া, যে এরকম একটা কি বলে প্ল্যাটফর্ম, এটাকে আমি প্ল্যাটফর্মই বলবো। কারণ আমার নিজের পক্ষে হয়তো আমার লোকবল নেই, আমার মূলধন নেই, বাট আমি কিন্তু স্বল্প পুঁজিতে আমি একটা স্টল পেয়ে যাচ্ছি যেখানে আমি আমার পণ্য শোকেস করতে পারছি, প্রচার করতে পারছি। আবার খুব চমৎকার একটা উদ্যোগ। আপনার ওখানে কি সবাই কি ক্লদিং নিয়ে কাজ করছে নাকি অন্য কিছু আছে? না, এখানে হলো বিভিন্ন আইটেম নিয়ে কাজ করছে। আমার কথা হচ্ছে যে যে ব্যাপারে এক্সপার্ট, হ্যাঁ, সেই ব্যাপারটি নিয়ে কাজ করছে। যেমন কেউ ক্লোদিং করছে, কেউ জুয়েলারি নিয়ে করছে, কেউ হচ্ছে অর্গানিক প্রোডাক্ট নিয়ে করছে, আবার কেউ হোম ডেলিভারি দিচ্ছে খাবার, বিভিন্ন আইটেম আছে ওখানে। কেউ মানে ফুলের বিজনেসটা করছে। চমৎকার। বিভিন্ন মানে কেউ হয়তো মশলা নিয়ে কাজ করছে, অর্গানিক ফুড নিয়ে কাজ করছে, বা হাতের তৈরি হস্তশিল্প নিয়ে কাজ করছে। চমৎকার, মানে একটা জায়গায় গেলে পুরো মেলার মতো যে আমি সব পাবো। হ্যাঁ, একটা বড় রকম মেলা এটা। চমৎকার, মানে এই মেলাটা হচ্ছে সব সময় থাকে, এই মেলার কোনো দিন ব্যাপী বা ঘন্টা ব্যাপী নেই, এটা হচ্ছে আনলিমিটেড। চমৎকার। আপনি একটু বলবো যে আপনার তো এইটা কথা মনে হয়েছিল যে আপনার যখন শুরুতে আপনি গিয়েছিলেন যে আপনার ডাউন পেমেন্ট দিতে হবে, এটা থেকে আপনার এই চিন্তা ভাবনা, কিন্তু আপনার ব্যবসায়িক জীবন বা উদ্যোগের জীবনের শুরুটা একটু জানতে চাচ্ছি। আমার উদ্যোগের জীবন শুরুটা হলো 2001 সাল থেকে। তখন আমি ব্লক বাটিকের কাজ করতাম এবং পাশাপাশি ট্রেনিং দিতাম। আমি বেশ কিছুদিন যুব উন্নয়ন ট্রেনিং দিয়েছি, প্রায় 7-8 বছর, এই ব্লক বাটিক স্ক্রিন প্রিন্ট। তো এই ছোট ছোট স্বপ্ন নিয়ে আসলে আমার এত দূর যাত্রাটা। চমৎকার চমৎকার। একটু বলবেন যে 2001-এ যখন আপনি শুরু করেন, তো ব্লক বাটিক কি আপনি এর আগে শিখে ফেলেছেন? হ্যাঁ, অবশ্যই যে কোনো কাজ করতে গেলে অবশ্যই ট্রেনিং একটা বড় ব্যাপার। স্কিল যত ভালো হবে সে তত ভালো কাজ করতে পারবে। চমৎকার বলেছেন। দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, ফাতেমা বেগম আপার এই পর্বটা, আপনারা কিন্তু একটু মাথায় রাখবেন যে আপনি হয়তো কোনো কাজে পারদর্শী বা দক্ষ, বাট তারপরে যদি আপনি সেই বিষয়টার উপর একটু প্রশিক্ষণ নিয়ে নেন, তাহলে কিন্তু আপনার স্কিলটাকে আপনি আরও ডেভেলপ করতে পারলেন। এবং আমার মনে হয় যে আপনি যখন আরও বেশি ধারালো হয়ে গেলেন, আমার মনে হয় যে কোনো কাজে আপনি মানে আপনার ওই কাজটিতে আপনি আরও ভালো এফোর্ট দিতে পারবেন এবং একটা সুউচ্চ স্থানে নিয়ে যেতে পারবেন। এই কারণে বলবো প্রশিক্ষণের বিকল্প নেই।
আচ্ছা আপনি যে যুব উন্নয়নে প্রশিক্ষণ দিয়েছেন, তো ওইখানে প্রশিক্ষণ দিতে মানে কি কি করতে হয়, এরকম কিছু কি মানে ম্যান্ডেটরি কোনো বিষয় কি আছে যে এটা জানতে হবে বা এটা করতে হবে, এরকম কি কিছু ছিল? আপু, যেটা জানতে হবে সেটা হচ্ছে আমি কোন বিষয়ে অভিজ্ঞ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমি যে বিষয়ে অভিজ্ঞ সেই বিষয়ে ওনারা আমাকে ট্রেনার হিসেবে নিয়োগ দিয়েছেন। আচ্ছা আচ্ছা। তো আমি মোটামুটি বেশ কয়েকটা ট্রেনিং নেয়ার কারণে ভালো কিছু শিখেছিলাম হয়তো, সেই কারণেই ওনারা আমাকে ওখানে নিয়োগ দিয়েছিলেন। আমি ব্লকের স্কিনের, তারপর স্কিন প্রিন্ট, বাটিক, তারপর টেইলারিং, এগুলো অনেক বিষয়ের উপরে। মানে আপনি নিজে ওইগুলো জানেন? হ্যাঁ, আমি নিজে। মানে দুর্দান্ত একজন নারী, মানে কত কিছু জানে। তিনি নিজে একজন সফল নারী উদ্যোক্তা, সফলতার সঙ্গে তার নিজস্ব যেই উদ্যোগ সেটা তো চালিয়েছেন। এরপরে তিনি 38 জন নারী নিয়ে তৈরি একটা প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে ফাতেমাস ক্রিয়েশন নামে পরিচিত। সেখানে তিনি 38 জন ভিন্ন ভিন্ন উদ্যোগের নারীদের একত্রিত করেছেন এবং সেখান থেকে তার প্রচারণা সবই কিন্তু করছেন। আর এটা একমাত্র নারী বলেই তিনি পারছেন। এই কারণে আমরা কিন্তু বলি আমরা নারী, আমরা সব পারি। আপা, এবার একটু জানতে চাই যে আমাদের আসলে নারী পুরুষ নির্বিশেষে আমাদের অনেক প্রতিবন্ধকতা থাকে। তো আপনার জীবনে আসলে প্রতিবন্ধকতা কি ছিল এবং সেটা থেকে কিভাবে ওভারকাম করেছেন? জি আপু, আমাদের নারীদের আসলে বেসিক্যালি ফার্স্ট প্রতিবন্ধকতা তার সংসার, সন্তান। আপনার বাচ্চাটা যখন ছোট থাকে, ইচ্ছা করলেই সব কাজ করতে পারেন না, বাহিরে বের হতে পারেন না। কিন্তু আমরা যদি ঘরে বসেও চেষ্টা করি, টুকটুক টুকটুক করে নিজেরা আগাতে পারি, যখন বাবুরা বড় হবে তখন আমরা আল্লাহর রহমতে বাইরে নামতে পারবো। তারপর মনে করেন একটা প্রোগ্রাম হলো, একটা হাজবেন্ড সে জবে চলে যেতে পারে, কিন্তু একজন নারী কিন্তু পারে না। সে সবকিছু মেনটেন করে তারপরে তাকে বের হতে হয়। তবে সবচেয়ে মানে বড় যেটা আমরা বুঝি যে আল্লাহ নারীকে অনেক বড় শক্তি ক্ষমতা দিয়েই তৈরি করেছেন, তা না হলে সে মা হতে পারতো না, সে সুন্দর প্রতিষ্ঠান চালাতে পারতো না, এত বড় সংসার চালাতে পারতো না, এবং সবাইকে একসাথে জড়ো করে রাখতে পারতো না। মায়ের অনেক বড় ক্ষমতা। আপা কিন্তু খুব সুন্দর কিছু কথা বলেছেন। আপনারা মাথায় রাখবেন যে নারীকে আল্লাহ তাআলা বিশেষ ক্ষমতা দিয়ে তৈরি করেছেন, কারণ নারী পারে পুরো সংসারটাকে জোড়া লাগিয়ে রাখতে। সে যেমন করে তার সংসারকে দেখেন, সন্তানকে দেখেন, ঠিক তেমনি একটা বড় প্রতিষ্ঠানও দেখছেন। সো এই সব কিছুই কিন্তু নারী দ্বারাই সম্ভব। আপনার এবার একটু বলবেন যে এটাও একটু জানতে চাই যে একজন সফল পুরুষের পেছনে যেমন একজন নারীর অবদান থাকে, তিনি আপনার এই সফলতার পেছনে আসলে কার অবদান আপনি আসলে দিতে চান? অবশ্যই ফ্যামিলির অবদান না থাকলে আসলে কোনো মানে নারী সামনের দিকে এগোতে পারে না। ফ্যামিলির হাজবেন্ড, বাচ্চা এবং শ্বশুরবাড়ি বলেন, বাবা বাড়ি, বিশেষ করে একটা মেয়ের মা সবচেয়ে বড় সাপোর্টার। চমৎকার। একটা মেয়ে যতদূর আগাবে তার মায়ের সাপোর্টটা সবচেয়ে বেশি থাকবে। যখন মা থাকবে না, অবশ্যই সে ফ্যামিলির প্রধান, সে সাপোর্ট করবেন, সন্তানরা সাপোর্ট করে। আর যখন সাপোর্ট করে না, তখন সেই নারী আগানো অনেক কঠিন হয়ে যায়, তবে তারা পারে। আচ্ছা আচ্ছা। তবে এটা খুব কম দেখা যায় রিয়ার, কারণ দেখা যায় যে অনেক সময় দেখা যায় না যে হয় তুমি এটা বেছে নিবা না তো আমাকে বেছে নিবা, হাজবেন্ড এই টাইপের কিছু কথা বলে। আমি এরকম অনেক নারী পেয়েছি যে তারা ধরেন মাঝপথে খুব সফল, অবশ্যই সফল তারা, বাট এমন একটা পর্যায়ে এরকম প্রশ্ন আসে তখন আসলে ছেড়ে দিতে হয়। মানে নারীরা আসলে মমতাময়ী, তারা আসলে তখন তার উদ্যোগকে ছেড়ে সংসারকে বেছে নেয়। এরকম প্যাথেটিক আসলে অনেক ব্যাপার আছে। তো আমি একটু অনুরোধ করব আমাদের নারীর জীবন সঙ্গী ভাইয়াকে বা তাদের হচ্ছে পেছনে যারা আছেন, বাবা মা হতে পারে, শ্বশুর শাশুড়ি হতে পারে, ভাই বোন বা দেবর ননদ, যারাই আপনারা যদি একটু আপনার উদ্যোগী নারীটিকে একটু সাহায্য করেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেন, একটু পুশ করেন, সে নারীর সফলতা সুনিশ্চিত। এবার একটু জানতে চাই যে আপনি আপনার যে উদ্যোগ, সেই উদ্যোগ নিয়ে আপনি কি কখনো মেলা করেছেন? হ্যাঁ, আমি অনেকগুলো মেলা করেছি এবং আল্লাহর রহমতে আমার আপুরাও বেশ মেলা করে। আমি এখন একটু কম করছি আর কি। দেন আমার শোরুম থেকে আপুরা অনেক মেলা করেন এবং বেসিক্যালি আমার শোরুমটাই একটা মেলা। হ্যাঁ, আমরা সবচেয়ে বড় যেটা হলো
আমরাই ক্রেতা, আমরাই বিক্রেতা। আচ্ছা, যেমন এটা আমার চমৎকার। শোরুমে যখন 38 জন উদ্যোক্তা থাকেন, 38 জন উদ্যোক্তায় বিভিন্ন জায়গা থেকে কেনাকাটা করে। আচ্ছা, আচ্ছা। আমার তার একজন কিনছে, আর একজন, আমরা বাহিরে যাচ্ছি না। আচ্ছা, আচ্ছা, চমৎকার। প্রথমত হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা আছেই। দ্বিতীয় হচ্ছে যে আমাদের 38 জনের 38টা ফ্যামিলি আছে, রাইট। হ্যাঁ, তাদের আবার আত্মীয় পরিজন আছে, যার কারণে আমাদের সার্কেলটা অনেক বড় হয়ে যায় বাহ। এবং আমাদের ক্রেতা বিক্রেতা সবই আমরা। আচ্ছা, আচ্ছা, চমৎকার। বিষয়টা কিন্তু খুব চমৎকার। আমরা অনেকেই অনেক গ্রুপ করি, সেখানে আমরা অনেকেই অনেক রকম পণ্য বিক্রয় করি, ক্রয় করি, বাট আমার দেখা গেছে বেশিরভাগ গ্রুপে কিন্তু এই ব্যাপারটা থাকে না যে আমরা বাইরে থেকে কেনাকাটা করি, কিন্তু আমাদের নিজস্ব যে গ্রুপটা, ফেসবুক গ্রুপের কথা বলছি, যে সেখান থেকে হয়তো আমরা কেনাকাটা খুব কম করি। কিন্তু আপা কিন্তু দেখেন, ফাতেমা আপা কি করেছেন, তার নিজস্ব যে প্ল্যাটফর্মটা, যে উদ্যোগটা ফাতেমাস ক্রিয়েশন, যেখানে 38 জন নারী কাজ করছে, তারা নিজেরাই ক্রেতা, নিজেরাই বিক্রেতা। তারা কারণ 38 জন 38 রকমের পণ্য নিয়ে কাজ করছেন, খাবার নিয়ে কাজ করছেন, সুত শিল্প, হস্তশিল্প, অর্গানিক খাবার, বিভিন্ন টাইপের। সো প্রত্যেক দিন আমাদের হচ্ছে দৈনন্দিন প্রয়োজনে কিছু না কিছু আমাদের লাগেই। তো আপনারা নিজেরাই নিজেদের মধ্যে থেকে কেনাকাটা করছেন এবং মানে কোনো উদ্যোগকেই কিন্তু তারা পেছনে রাখছেন না, সবাইকেই টেনে তুলছেন। ব্যাপারটা খুবই প্রশংসনীয়। আপনার খুব ভালো লাগলো। আপা এবার একটু জানতে চাই যে আপনার এনজিওর একটা ব্যাপার বলেছেন, ওটা নিয়ে একটু জানতে চাই যে আপনি তো একটা ভালো উদ্যোগ চালাচ্ছেন, নিজস্ব একটা উদ্যোগ আছে, এরপর ফাতেমাস ক্রিয়েশনে 38 জন নারীর উদ্যোগ আছে, এরপরে আপনার আর একটা মানে সংগঠন, এটা কেন, এটা হঠাৎ কেন মনে হলো যে এটাও আমি করব কেন? আপু, এখানে হচ্ছে আমি 2019 সালে মহিলা অধিদপ্তর থেকে এটার পারমিশন নিয়ে কাজটা, সুবিধা বঞ্চিত নারীদের নিয়ে কাজ করছি। এবং করোনাকালীন সময় আমার সবচেয়ে ভালো লেগেছে, আর আমরা যখন সবাই ঘরে বন্দি, তখন দুস্থ মহিলাদের বাসায় কিন্তু খাবার নেই। তো আমার এই যে কর্মীরা আছেন যারা কাজ করেন আমার সাথে, ওই টাইমটায় সরকার থেকে বেশ ভালো একটা অ্যামাউন্ট, প্রায় আমার 60-70 জন আপুদের ফ্যামিলিতে টাকা দেয়া হয়েছে। এবং তারা আল্লাহর অশেষ রহমত, ওই করোনার টাইমটা তারা মসজিদে মসজিদে দোয়া করেছেন আমাদের জন্য, আমাদের এনজিওর জন্য, কর্মীদের জন্য। এটা ভালো। এবং তারপর পরই কোরবানি ছিল, সেই কোরবানির টাইমটা আমি একটা বিজ্ঞপ্তি দিয়েছিলাম যে আপনারা যারা কোরবানি দিতে পারবেন না, তারা আমাদের কে যদি টাকাটা দেন, তাহলে আমাদের অনেক সুবিধা বঞ্চিত মহিলারা বা ফ্যামিলি বেঁচে যাবে। তো এটা দেওয়ার পরে বেশ সাড়া পেয়েছি। এবং টাকাটা আমি নেইনি, আমি ওই দুস্থ মহিলাদের বিকাশ নাম্বার দিয়ে দিয়েছি। ওনারা যোগাযোগ করে তারপরে টাকাটা ওনাদের মাধ্যমে ওনাদের লেনদেন হয়েছে। আচ্ছা, আচ্ছা, চমৎকার। মানে একজন নারী হয়ে আরো কত নারীর, দুস্থ নারীদের পাশে হচ্ছে মাসিহা বলবো, মাসিয়া হয়েছেন আপু, যে তাদের মানে উপকারের জন্য একজন থাকে না, আমরা বলি যে আল্লাহ একজন একটা উসিলা দেয়, হ্যাঁ, তো এটাকে হয়তো হিন্দিতে মাসিহা বলে মনে হয়, আমি অ্যাকচুয়ালি ঠিক সঠিক হয়তো বলতে পারিনি, তবে আমি বলবো যে একজন উসিলা লাগে। আল্লাহ তো সরাসরি সাহায্য তো নামিয়ে দিতে পারে না, একজন উসিলা লাগে। তো আমি বলবো সেই ওসিলাটা আমাদের ফাতেমা আপা। আর তিনি মানে আমি শুরুতেই মানে তার কিছু গল্প শুনেছি, সেটা হচ্ছে যে তিনি খুবই পজিটিভ মনের একজন মানুষ, কোনো কিছুতে তার না নেই, সব কিছুতে হ্যাঁ পারবে, তুমি অবশ্যই পারবে, তোমাকে পারতেই হবে। চমৎকার কিছু উৎসাহমূলক কথা বলেন, যেটা আমি অনুষ্ঠান শুরুর আগে শুনেছিলাম, আমার খুব ভালো লেগেছে। তো সেই বিষয়টা একটু জানি। আপনার এই যে পজিটিভ মন, যেটা এটাকে ছোটবেলায় ছিল নাকি বয়সের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে এটা হয়েছে এরকম? না আপু, এটা হচ্ছে প্রতিটা সন্তান তার মাকে ফলো করে। আমার মা জীবিত নেই এখন, কিন্তু আমার মা সারা জীবন খুব পজিটিভ মনের মানুষ ছিলেন। হয়তো ছোট সময় থেকে ওইটাই আমার ক্যারি করেছি আমি, যেটা এখন আল্লাহর রহমতে নিজের জীবনে বাস্তবায়িত হচ্ছে। আচ্ছা, আচ্ছা, চমৎকার। মানে ফাতেমা আপুকে 38 জন উদ্যোক্তা কি পরিমাণ ভালোবাসে, এটা আপনারা হচ্ছে ফাতেমাস ক্রিয়েশনে গেলে আপনারা বুঝতে পারবেন। কিন্তু আমি দুই একজনকে শুধু চোখে দেখেছি, তাতে আমি বুঝতে পেরেছি যে এই নারীর প্রতি তাদের অগাধ ভালোবাসা, অগাধ বিশ্বাস। এবার একটু জানতে চাই যে আপনার এনজিওতে আপনারা আসলে কি কাজ করেন?
মানে যে সংগঠন আপনারা, যেটা আপনার সরকার কর্তৃক আপনারা অনুমোদিত। জি। আচ্ছা, তো এখানে আপনাদের কাজটা কি আসলে? এখানে হচ্ছে আমাদের ট্রেনিং হয়, আচ্ছা। আর হচ্ছে ট্রেনিং এর পরে ওই আপুরা বা ভাইয়ারা যে কাজটা করেন, এটা আমার শোরুমেই ফাতেমাস ক্রিয়েশনই ছোট্ট একটা পোর্শন আছে, ওনাদের প্রোডাক্টগুলো আমি শোকেজিং করি এবং বিভিন্ন জায়গায় চেষ্টা করি ওনাদের প্রোডাক্টগুলো সেল করার বা ওনাদের উৎসাহ দেওয়ার, বা বিভিন্ন প্রোগ্রামে নিয়ে যে বিভিন্ন ট্রেনিং দেওয়া, যেটা আমি পারি না লোক নিয়ে ট্রেনিং দেওয়াই। তারপরে হচ্ছে ওনাদের প্রোডাক্টগুলো শোকেজিং করার ব্যবস্থা বা সেল করার ব্যবস্থাও চেষ্টা করি করার। বাকিটা আল্লাহর ইচ্ছা। মাশাআল্লাহ, দুর্দান্ত। তো আপা এই ব্যাপারে আপনারা সরকার কর্তৃক কি এটাকে মান্থলি বা ইয়ারলি কোনো একটা ফান্ড পান আপনারা? না আপু, এটা মান্থলি বা ইয়ারলি কোনো ফান্ড পাওয়া যায় না। আচ্ছা। এটা হচ্ছে যেমন সরকার থেকে যদি কোনো সার্কুলার, যেমন আমি রিসেন্ট একটা মাতৃত্বকালীন ভাতা দেয় সরকার, আচ্ছা। আমি ওই ভাতার জন্য মানে অ্যাপ্লাই করব, মানে সব ডিটেলস কাগজপত্র আমার দেয়া হয়েছে। প্রায় 45 জন আপুরা সম্ভবত এটা পাবেন। ওনারা প্রায় 3 বছর এই মাতৃত্বকালীন ভাতাটা পাবে। টোটালি ওনারা 3 বছরে প্রায় 30 লাখ টাকার মতো করে, মানে 30,000 টাকার মতো করে পাবে। আচ্ছা, 3 বছর এক একজন 30,000 করে যতদিন উনি মানে গর্ভকালীন অবস্থা থেকে শুরু করে 2 বছর পর্যন্ত। আচ্ছা আচ্ছা, চমৎকার। মানে এটা তারা হচ্ছে প্রত্যেক মাসে 30,000 করে পাবে? না, প্রত্যেক মাসে না, 3 বছরে। ও, 3 বছরে 30,000 করে পাবে। আচ্ছা, প্রতি মাসে 8,000 সামথিং, মানে 800 সামথিং পাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রত্যেক মাসে। চমৎকার। জানে বাচ্চার খাবারটা খুব ভালো। মানে আপনারা মানে মহৎই কিছু উদ্যোগ নিয়েছেন, খুবই ভালো লাগলো। এবং আমাদের সরকারকেও ধন্যবাদ আসলে এই ধরনের প্রকল্প তৈরি করার জন্য। আপু, এবার একটু জানতে চাই যে আপনার মাথায় এই এনজিওর ব্যাপারটা কখন আসলো? মানে ধর এই যে সরকারিকরণ যেটা, এটা কখন আসলো? ধরুন আমরা তো অনেকেই যে আমরা হ্যাঁ কাজ করছি, আমরা এটা করব, আমরা হচ্ছে দুস্থদের হয়তো খাবার দিচ্ছি, পড়াচ্ছি, এরকম অনেক কিছু, বাট এটা সরকারিকরণের ব্যাপারটা কখন মাথায় আসলো? আপু, কাজ মানে একটা কথা আছে না, তুমি শিখছো কোথায়, ঠেকছি যেথায়। আচ্ছা, আমি যখন দেখি অল্প অল্প নিয়ে কাজ করে আমি মানে লোক জড়ো করতে পারলাম, কিন্তু তাদের একটা মানে প্রাতিষ্ঠানিক পরিচয় তৈরি করতে যদি আমি না পারি, তাহলে তাদের নিয়ে আমি আগাতে পারবো না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যার কারণ ওই কাজ করতে করতে গিয়েই স্বপ্নটা দেখা আর কি। চমৎকার। তবে আমার যেটা মনে হয়, এই যে বেকার সমস্যার কথা বলে, আমাদের যে বেকার সমস্যা, আসলে মানুষ কিন্তু বেকার থাকে না। সে নিজে যদি বেকার থাকতে না চায়, রাইট, সে যদি চেষ্টা করে, সে চা বিক্রি করেও তার ইনকাম করতে পারে। বিদেশে গেলে মানুষ কত কাজ করে, রাইট, তখন বলে যে আমি বিদেশে গেছি, আমি জব করি বা এটা করি। আসলে বিদেশে কি কাজ করে সেটা তো আমরা সবাই জানি, কিন্তু আমরা হলো কি বাংলাদেশে করতে চাই না। সমস্যা এখানে যার কারণে আমাদের ওই যে বলে যে বেকার সমস্যা, এই বেকার সমস্যাটা থাকে না যদি তার নিজের মন থেকে নিজেকে প্রতিষ্ঠিত করার ইচ্ছা না থাকে। রাইট আপা, কিন্তু হয় কি আমাদের দেশে না, ধরেন এই অমুকের ছেলে চা বিক্রি করতেছে, অমুকের বউ দাঁড়ায় চা বিক্রি করতেছে বা কাপড় দেখাচ্ছে, মানে আমাদের মেন্টালিটিটা তো এখন চেঞ্জ হয় নাই। ধরেন আমরা হচ্ছে কি বলে, আমরা অনেক আধুনিক হয়েছি, যুগের সাথে আমাদের অনেক পরিবর্তন এসেছে, কিন্তু এই ধরনের কিছু মানসিকতা এখনো চেঞ্জ হয় নাই। অনেকেই আমি এখনো বলতে শুনি, সে বড় ধরেন তার একটা বড় আউটলেট আছে, শুধু একটা না অনেকগুলো আছে, সে স্বনামের সাথে ব্যবসা করছে ক্লদিং নিয়ে। তারপর আমি শুনেছি যে এই অমুক না কাপড় বিক্রি করে, কাপড় বেচে, এই অমুক না কাপড় বেচে। তো আপনি দেখেন, এটা শুনলে কিন্তু গায়ে লাগবে, মানে কাপড় বেচা কি, মানে এটা তো আমাদের এই ধরনের মন মানসিকতা আসলে চেঞ্জ হয় নাই। এই কারণে হয়তো ধরেন কাজ করতে একটু সংকোচ বোধ করে। বিদেশে তো আসলে কেউ কাউকে চিনে না, কে কি করছে দেখে না। আর এখন কিন্তু স্টুডেন্ট যারা, ওরা কিন্তু বিভিন্ন ক্যাফেতে কাজ করছে, এইটুকু সুফলতা হয়তো আসছে। স্টুডেন্ট যারা, ওরা হচ্ছে টিউশনি করছে, কিছু কিছু ক্যাফেতে জব করছে, ভালো লাগছে। হ্যাঁ আপু, যেটা হচ্ছে যে আমাদের মেন্টালিটি চেঞ্জ হয়নি। রাইট, আমাদের মেন্টালিটি চেঞ্জ হয়। আর সবচেয়ে হলো, আপনাকে টেনে ধরার পিছনে আপনার বাইরে যেতে হবে না, আপনার আত্মীয় স্বজন এরাই টেনে ধরবে। যেমন এরা বলবে যে আপনি ভালো একটা সার্ভিস হোল্ডারের ওয়াইফ, আপনি এই কাজটা কেন করছেন? রাইট, আপনার বাবা এত বড় এত কিছু রেখে গেছে, আপনি কেন করছেন? কিন্তু
তারা এই জিনিসটা বোঝে না যে একটা মানুষের পায়ের নিচে নিজের মাটিটাই যদি শক্ত না থাকে রাইট, তাহলে আসলে নিজেকে দাঁড়া করানো যায় না। রাইট, খুব চমৎকার বলেছেন। আবার একদম ভিন্ন দিকে এবার চলে যাই, সেটা হচ্ছে যে আমরা কাজ করতে করতে ঘরে অনেক কিছু করি, গান শুনি, কবিতা শুনি, আমরা ঘুরে ঘুরে কাজ করি, একটু নেচেও ফেলি। আপনি আসলে কি করেন তখন কাজ করতে করতে? হ্যাঁ, মানে কাজ করতে করতে গুনগুন করে একটু গান করি, তবে আচ্ছা। এক্সপার্ট না, সাহসও হয় না। আচ্ছা, আমরা সেই গুনগুনের একটু দু চার লাইন একটু শুনতে চাই। হ্যাঁ আপু শোনাবো, তবে আমি একটু মোবাইল, হ্যাঁ হ্যাঁ শিওর। কারণ আসলে প্র্যাকটিসটা একটা বড় হ্যাঁ, হ্যাঁ, বিষয়। বড় বিষয়, right. আর সবচেয়ে হলো বড় গুণীজনের গান গাওয়া মানে আরো ভয়ের বিষয়। মানে আমরা একে পারি না গান, দ্বিতীয় হচ্ছে গুণীজনের গান গেয়ে যদি ভুল করে তাহলে তো আর সমালোচনা শেষ নাই। না, আমি একটু বলবো দর্শক, আপনারা এটা কিন্তু গানের অনুষ্ঠান না, আপনারা কেউ জাজমেন্টে যাবেন না, কারণ এটা একটা বিনোদনের একটা সামান্য অংশ। জি আপা। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই বাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। বহুত সাহস করে ফেললাম। খুবই ভালো লাগলো, চমৎকার। তারপরে তো বলেছেন এই ব্যাপারটা আমাদের ইনস্ট্যান্ট থাকে, তো আপনারা হচ্ছে এটা নিয়ে আসলে কিছু না বললে আমরা খুশি হব। আপা এবার একটু আবার কাজের দিকে চলে যাই, সেটা হচ্ছে যে আপনার যে 38 জন নারী উদ্যোক্তা, হ্যাঁ, যে ফাতেমাস ক্রিয়েশন, এটা আপনার বেশি পছন্দের নাকি আপনার যে সংগঠন ওইটা আপনার বেশি পছন্দের? আমার পছন্দের হলো 4 জন, যেমন আমার 2টা সন্তান, জি, আর আমার এনজিও এবং ফাতেমা স্কয়ার, এই দুটোও আমার সন্তান। মানে আমার 4 সন্তানই আমার পছন্দের। আপু খুব কৌশল করে উত্তরটা দিল এবং আমাদের অবশ্যই ভালো লেগেছে যে আপু কোনোটাকেই কিন্তু পেছনে ফেলেনি, 4টাই আপু সমান প্রিয়। ব্যাপারটা খুব ভালো লেগেছে। আপু এবার একটু বলেন যে এতজন মানুষ, আমরা দুজনে যে বলে 2টা পাতিল থাকলেই মানে এরকম লেগে যায়, তো সেখানে আপনি 38 জন নারীকে একটা ছাদে রেখেছেন, তো এরকম কিছু কি হয়? এরকম মানে খুনসুটি, ঝগড়া একটু টুকটাক এরকম কি হয়? আপু যে একটা প্রতিষ্ঠান চালায় তার মাথাটা খুব ঠান্ডা থাকতে হবে। আচ্ছা, হ্যাঁ, আর যেহেতু 38 জন, আমার আপুরাও অনেক ভালো, মাশাআল্লাহ, ওনারা বেসিক্যালি অনেক ভালো মনের মানুষ এবং ওনারাও খুব পজিটিভ, বাহ। যার কারণে আমাদের চুলাচুলি এই ব্যাপার এখনো হয়নি, জানি না আগামী দিনগুলো, আমি বলবো না, কারণ নজর লেগে না যায়। আচ্ছা আচ্ছা, জি। আমার আপুরা অনেক ভালো এবং তারা স্ব স্থানে খুব ভালো কাজ করেন। আচ্ছা আচ্ছা, চমৎকার বলেছেন আপু। একদম অনুষ্ঠানের শেষে, একদম একদম শেষের দিকে 2-1টা প্রশ্ন একটু করি, সেটা হচ্ছে যে একটা ভালো সংগঠক হতে হলে তার কি কি গুণাবলী থাকতে হবে? প্রধান হচ্ছে ধৈর্য। ওকে, এটার কোনো বিকল্প নাই। ওকে, ধৈর্য এবং হজম শক্তি। হজম শক্তি এখন খাবারের না, সেটা হচ্ছে অনেক কথা শুনতে হবে, যেটাকে একদম হজম করে নিতে হবে। আপনার ভিতরে যে কথাটা ঢুকবে সেটা যেন আর বাহিরে বের না হয়। আচ্ছা, এটা হলো সবচেয়ে বড় দরকার। খুব ভালো লাগলো যে আপনার ধৈর্য এবং হজম শক্তি, মানে ব্যাপারটা দেখেন যে একজন সংগঠক হতে গেলে আসলে চারপাশে আমাদের মানুষ পাছে লোকে কথা বলবে, এই বিষয়গুলো থাকে, তো আপু খুব সুন্দর করে বলেছে যে হজম শক্তি থাকতে হবেই। খুবই ভালো লাগলো আপু। এবার একটু বলবেন যে আমাদের নতুন উদ্যোক্তা যারা হচ্ছে এরকম নিজস্ব উদ্যোগে কাজ করতে চায়, তো তাদের আসলে কি কি বিষয় মাথায় রেখে শুরু করা উচিত? প্রথম হচ্ছে শর্টকাট কোনো পথ দেখা যাবে না। ওকে, শর্টকাট কোনো পথ হচ্ছে তার মানে আগানোর পথটা আস্তে আস্তে করে বন্ধ হয়ে যাবে। আচ্ছা। আবার যেটা করা যাবে না সেটা হচ্ছে এক ভাবি করছে তার দেখে আমি দেখা। নেমে গেলাম, Right. না, সেটা হবেই না। আপনি যে ব্যাপারটাই করবেন সে ব্যাপারটাকে আপনার অনেক ভালো করে জেনে তারপরে নামতে হবে, এবং বিশেষ করে আপনি যে কাজটাই করতে চান সেটার উপর স্কিলটা খুব জরুরি। আচ্ছা আচ্ছা, বিভিন্ন ট্রেনিং নেবেন, সরকারি অনেক ট্রেনিং হচ্ছে, এনজিওতে অনেক ট্রেনিং হচ্ছে, বিভিন্ন জায়গায় ফ্রি ট্রেনিং হচ্ছে, এমনকি অনলাইনেও অনেক ট্রেনিং হচ্ছে। আচ্ছা আচ্ছা, যে ট্রেনিংগুলো আপনারা নিলে খুব দ্রুত নিজের কাজটাকে ভালো করে এগিয়ে যাওয়া যাবে আর কি। এটা হচ্ছে সবচেয়ে বেশি দরকার আর কি।
ট্রেনিংটা চমৎকার। খুবই দরকার। চমৎকার বলেছেন যে নতুন উদ্যোক্তা আপনারা যারা শুরু করতে চাচ্ছেন, এই যে আপু একটা খুব চমৎকার কথা বলেছেন, সেটা হচ্ছে যে তমুকে দেখা দেখি, অমুকে দেখা দেখি, ভাবি করছে, ভাবি কাজ করছে মশলা নিয়ে, আমিও মশলা নিয়ে শুরু করে দিই, কিন্তু আমি ওটার কিছুই জানি না, কই থেকে কিনবো, কোথায় ভাঙাবো, কেমন করে শুকাবো, কেমন করে রোদে দেবো, এই বিষয়গুলো আমি জানি না, কিন্তু ভাবি করছে আমিও করব। তো প্লিজ আপনারা দেখা দেখি কাজ বন্ধ করুন। প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ তাআলা একটা বিশেষ গুণ নিশ্চয়ই দিয়েছেন, আপনার নিজস্ব সেই গুণটিকে চিনুন, আপনি কোনটায় পারদর্শী সেটা জানুন, সেটাকে আরো দক্ষ করুন, এরপর আপনার হচ্ছে পরিশ্রম করুন, ধৈর্য রাখুন, সফলতা আসবেই। আপু শেষ প্রশ্ন, ফাতেমা বেগম আপা বর্তমানে এখন যে অবস্থানে আছেন, আগামী 5 বছর পর নিজেকে কোন অবস্থানে দেখতে চান? আগামী এখন যেখানে আছে আগামী 5 বছর 5 গুণ বেশি ভালো জায়গায় যেতে চাই। শুধু আমি একা যেতে চাই না, আচ্ছা। আমার সাথে যে আপুরা আছে আগামীতে যারা যুক্ত হবে সবাইকে নিয়ে আমি ভালো একটা জায়গায় যেতে চাই। এবং এখন আমার 2টা শোরুম আছে, আগামীতে আমি চাই সারা বাংলাদেশে আমাদের ফাতেমাস ক্রিয়েশনের বিস্তৃত হোক। শোরুমগুলো বিস্তৃত হোক, বাহ। এই আশাই করছি। এবং আমি চাই আমার সাথে সাথে আমার আপুরাও নিজ নিজ ক্ষেত্রে আমার মতো করেই যেন তারাও এগিয়ে যেতে পারে। সারা জীবনই ফাতেমাস ক্রিয়েশনে থাকতে হবে তা না, আপনারাও নিজের নামে নিজের মতো করে ইনশাল্লাহ আগামীতে ভালো কিছু করবেন। বাহ, চমৎকার, খুব ভালো একটা মানুষের মন মানসিকতা দেখেন, উনি এমন চমৎকার লাস্টের কথাটা আমাকে একদম আটকে ফেলেছে। সেটা হচ্ছে যে তিনি নিজের তো পরিধি বিস্তৃত করতে চেয়েছেন সুনামের সাথে, কিন্তু সাথে একটা সুন্দর কথা বলেছেন, সেটা বলেছেন যে আমার এখানে যে সকল আপুরা আছেন, আপু যেহেতু চেয়েছেন 5 গুণ বড় হবে, এখন 38 জন আছে, নিশ্চয়ই ইনশাল্লাহ সেখানে 5 গুণ বাড়লে অনেক উদ্যোক্তা আপু তার প্রতিষ্ঠানে হয়তো থাকবেন, কিন্তু আপু চেয়েছেন প্রত্যেকটা উদ্যোক্তা নারী তাদের যেন নিজস্ব আউটলেট বা নিজস্ব কারখানা বলেন বা নিজস্ব পরিচিতি যেন বা শোরুম যেন তৈরি হয়। মানে তিনি কিন্তু নিজের মধ্যে কাউকে আটকে রাখতে চাননি, তিনি কিন্তু দুয়ার খুলে রেখেছেন, কিন্তু তিনি একজন সাপোর্টার হিসেবে আছেন প্রত্যেকের জন্য। তো এরকম মহিষী নারীর পাশে বসে আমার অনেক ভালো লাগছে। আপু অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান সময় আমাদের দিয়েছেন, কৃতজ্ঞতা। আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা। আপনি অনেক সুন্দর করে মানে অনুষ্ঠানটাকে পরিচালনা করছেন এবং আপনাকে দেখতে মাশাআল্লাহ বেশ সুন্দর লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবং আপনার উপস্থাপনাই সবচেয়ে সুন্দর হয়েছে। Thank you. মানে ভিতরে যদি কোনো ভয় থাকে সেই ভয়টা আর থাকে না। চমৎকার। যেমন আমার সাথে আমার আরো 2টা আমার শোরুমে আপু এসছেন, আচ্ছা। ওনারা আমাকে বাইরে গিয়ে বলেছেন যে না আপু কোনো টেনশন নেই। আমি বরঞ্চ বাইরে বসে টেনশন করছিলাম যে কেন, কিন্তু আপনি বিষয়টাকে এত সুন্দর করে হ্যান্ডেল করেছেন যে ওনাদেরও কোনো থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শুধু দর্শক, দৈনিক কালের সমাজ এবং নারী 21শে সংবাদের রোজকারের আয়োজন নারী উদ্যোক্তা সফলতার গল্প অনুষ্ঠানে ফাতেমা বেগম আপার আজকের এই পর্বটি আপনাদের কেমন লাগলো? আপনাদের মূল্যবান মতামত দিতে একদমই ভুল করবেন না। আর আপনারা যারা এই অনুষ্ঠানে আসতে চান, আপনারা আমাদের ইনবক্স করতে পারেন, স্ক্রলে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, সেখানে আপনারা কিন্তু নক দিতে পারেন। তো আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা।